স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি সঞ্জিদা ইসলাম। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। অপেক্ষার পালা শেষ। রাত পোহালেই ডাকসু নির্বাচনের ভোট। দিনভর চলেছে ব্যালট বক্স বিতরণ আর বুথ প্রস্তুতের কাজ। টানটান উত্তেজনায় শেষ দিনেও ছাত্রদল ও শিবির সমর্থিত প্রার্থীরা তুলেছেন সাইবার হামলার অভিযোগ। সাইবার বুলিংয়ের জবাব ব্যালটে দেওয়ার আহ্বান ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদের। ৬ বছর পর ডাকসু নির্বাচনের জন্য প্রস্তুত পুরো ক্যাম্পাস। দিনভর ব্যালট বক্স বিতরণ ও বুথ প্রস্তুতে ছিল ব্যস্ততা। বুথগুলোয় টেবিল বসানো, সিসিটিভি ক্যামেরার আওতায় আনাসহ ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে ব্যালট বক্স বন্টন নিয়ে বিশাল কর্মযজ্ঞ চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ব্যালটে ভোটযুদ্ধ। স্বাচ্ছন্দ্যে ভোট নিশ্চিতে সব প্রস্তুতি শেষ বলে জানালেন রিটার্নিং কর্মকর্তা। পুলিশ এবং তাদের বিভিন্ন বাহিনী অত্যন্ত তৎপর আছে, যাতে করে বাইরের কোনো শক্তি, বাইরের কোনো দুষ্কৃতিকারী, বাইরের কোনো দুষ্ট লোক ভেতরে ঢুকে আমাদের শিক্ষার্থীদের এই আনন্দঘন পরিবেশকে নষ্ট করতে না পারে। ব্যালট বাক্সগুলো আমরা রাত্রে পৌঁছাবো। সকালে যখন আমরা আপনাদেরকে অলরেডি নোটিশ দিয়েছি 7:30টায় আপনারা ভোট কেন্দ্রে থাকবেন। আপনাদের সামনে ব্যালট বাক্সগুলো ওপেন করা হবে এবং আপনাদের সামনে সিল করা হবে। আপনারা ফুটেজ নিয়ে জাতিকে দেখাবেন ব্যালট বাক্সে কিছু নেই। কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদে এবারের লড়াই হবে হাড্ডাহাড্ডি। শীর্ষ এই পদে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের আবেদুল ইসলাম খান, ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের সাদিক কায়েম ও স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের উমামা ফাতেমার মধ্যেই মূল লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। টানটান উত্তেজনায় শেষ দিনেও ছাত্রদল ও শিবির সমর্থিত প্রার্থীরা তুলেছেন সাইবার হামলার অভিযোগ। যারা সাইবার অ্যাটাক দিচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা আগামীকালকে ব্যালট অ্যাটাক দিবেন। সাইবার অ্যাটাকের বিরুদ্ধে আমাদের শিক্ষার্থীরা আগামীকালকে ব্যালট অ্যাটাক দেবে বলে আমাদের বিশ্বাস। যারা এই অন্যায় পথকে বেছে নিয়েছে, যারা এই প্রপাগান্ডাকে বেছে নিতে চায়, সাইবার বুলিং করে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে সাইবার বুলিং করে মোকাবেলা করতে চায়, প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আপনারা আগামীকাল ৯ সেপ্টেম্বর ব্যালটের মধ্য দিয়ে তার জবাব ইনশাআল্লাহ আপনারা দেবেন। ডাকসুতে অংশগ্রহণের মধ্য দিয়ে, ডাকসু নির্বাচনে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার মধ্য দিয়ে যারা ডাকসুকে বানচাল করতে চায়, যারা ডাকসুতে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, তাদেরকে সঠিক জবাব দেবে। এদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করতে দেখা যায়। সেই সাথে এপিসি, ওয়াটার ক্যাননও মোতায়েন করা হয় ক্যাম্পাসে। নির্বাচনের দিন কেন্দ্রগুলোর বাইরেও অবস্থান নেবে আইন শৃঙ্খলা বাহিনী। দীর্ঘ প্রতীক্ষার পর আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন, যে নির্বাচন ঘিরে ব্যাপক উৎসাহ আর উদ্দীপনা কাজ করছে শিক্ষার্থীদের মাঝে। তারা স্বপ্ন দেখছে এমন এক ভবিষ্যতের যেখানে তাদের নির্বাচিত প্রতিনিধিরা কাজ করবে তাদের অধিকার আদায়ের জন্য। আর সেই প্রতিনিধি নির্বাচনের জন্য আগামীকাল এই বুথগুলোতেই ভোট দেবেন তারা। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। ডাকসু নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। সোমবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বলেন, কাল ইতিহাস তৈরি করবে ডাকসু নির্বাচন। নির্বাচনের সময়ে বা পরে বিজয় মিছিল করে বিশৃঙ্খলা না করার আহ্বান জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আয়োজন, যদিও এর জাতীয় গুরুত্ব আছে, আমরা আইন শৃঙ্খলার বিষয়টিও আমাদের প্রথমত আমাদের শিক্ষক, আমাদের প্রক্রিয়াল টিম, আমাদের বিএনসিসি, আমাদের স্কাউট, রোভার্স এবং আমাদের ভলান্টিয়ার্স, তারপরে আমাদের সাথে সার্বক্ষণিক কাজ করে পুলিশ, আনসার এবং অন্যান্য বিভিন্ন বাহিনী, গোয়েন্দা সংস্থা সহ। এটি মূলত আমরা আমাদের মতো করেই গুছিয়ে নিতে পারবো। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আছেন সহকর্মী তাওহিদুল ইসলাম। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। তাওহিদ, রাত পোহালে ডাকসু নির্বাচন প্রস্তুতি তো মোটামুটিভাবে শেষ। ক্যাম্পাসে এখন কি অবস্থা দেখছেন, আর সার্বিকভাবে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন সেখানে?
পদ্মা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে রাত পোহালেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই ভোটকে কেন্দ্র করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কয়েক স্তরে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ বলেছেন যে নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে। এজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে কমিশনার, তিনি কিন্তু বিকেলে টিএসসিতে ব্রিফ করেছেন, গণমাধ্যমে বলছেন তিনি যে আগামীকালকে ভোটের দিনকে কেন্দ্র করে 2096 জন পুলিশ পোশাকধারী থাকবেন। এছাড়া সিভিল পোশাকে থাকবেন গোয়েন্দা সংস্থা সহ কয়েক স্তরের র্যাব থাকবেন, বিজিবি থাকবেন, অর্থাৎ শুধু পুলিশই থাকবেন 2096 জন। তার মানে বুঝতেই অনেক খুব ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে প্রতিটা ভোট কেন্দ্রের সামনে কিন্তু এখন পুলিশ মোতায়েন করা হচ্ছে। আমি এখন আছি সিনেট ভবনের সামনে, এটাও একটি ভোট কেন্দ্র। এই ভোট কেন্দ্রে কিন্তু এখন থেকে প্রায় 30 মিনিট আগে যে পুলিশ সদস্যদের দেখতে পাচ্ছেন তাদেরকে এখানে রাখা হয়েছে। অর্থাৎ আজকে রাতে ভোট কেন্দ্র পাহারা দিবেন তারা, যাতে কোনো ধরনের ভোট নিয়ে সংশয় বা কোনো প্রশ্ন না উঠতে পারে। এছাড়া জানিয়ে রাখি, সিনেট ভবনে বিকেল 5টা বা 6টার দিকে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং চিফ রিটার্নিং কর্মকর্তা। তারা দুজনেই বলছেন নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই, তারা শতভাগ নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেছেন। এছাড়া তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এই দীর্ঘদিন পর একটি ডাকসু নির্বাচন আসছে, তাদের নেতৃত্ব বাছাইয়ের সময় এসেছে। এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুযোগ, সকলকে সর্বোচ্চ এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। এছাড়া ভিসি বলছেন যে নির্বাচনের পরে যারা বিজয় হবেন কিংবা যারা হারবেন, কেউ যাতে কোনো বিজয় মিছিল না করে বিশৃঙ্খলা সৃষ্টি না করার আহ্বানও জানিয়েছেন। আবাসিক অনাবাসিক সকল শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত এই ভোট গ্রহণে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। পদ্মা। তাওহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী তাওহিদুল ইসলাম। পদ্মা, অপেক্ষার পালা তো শেষ। আজ রাত পরে আগামীকাল হচ্ছে ডাকসু নির্বাচন। নানা জল্পনা কল্পনা এখানে রয়েছে, কেউ আবার সাইবার বুলিংয়ের কথাও বলছেন। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এবং আমাদের সহকর্মী একটু আগে জানাচ্ছিলেন নিরাপত্তার বিষয়গুলো। আপনি দেখলেন ভিসি কথা বলল, তিনি বললেন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে ডাকসু নির্বাচন। দর্শক, আমরা এই সম্পর্কে আরো সংবাদ আপনাদের জানাবো। এই পর্যায়ে ডাকসু নির্বাচনের আরো তথ্য এবং বিশ্লেষণ নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। পদ্মা, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাত পোহালেই বহুল প্রতীক্ষিত আলোচিত ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচন 2019 সালের পর দীর্ঘ একটা সময় পর আগামীকাল ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে কে হবে ভিপি, কে হবে জিএস আর কে হবে এজিএস, সেটি জানতে অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত, অর্থাৎ ফলাফল ঘোষণা হওয়া পর্যন্ত। আর এই আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এই নির্বাচনে ভোটার সংখ্যা কত, কারা কারা প্রার্থী, এই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা কার্ডের মাধ্যমে আপনাদেরকে এই বিষয়গুলো জানানোর চেষ্টা করব। আমরা একটু কার্ডে চলে যেতে চাই। দর্শক, আগামীকাল 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হবে এবং শেষ হবে বিকাল 4টা পর্যন্ত। আর এই নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা 471 জন এবং মোট ভোটারের সংখ্যা 39,775 জন। পুরুষ ভোটারের সংখ্যা 20,972 জন এবং নারী ভোটারের সংখ্যা 18,803 জন। পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা কিছুটা কম, যেটার হলো 2070 জনের মতো নারী ভোটার কম। এরপরে আমরা দেখে আসব এই নির্বাচনে কেন্দ্র সংখ্যা কটি। দর্শক, এই ডাকসু নির্বাচনে মোট 8টি কেন্দ্র রয়েছে। আর এই 8টি কেন্দ্রের মধ্যে 810টি বুথ রয়েছে, অর্থাৎ হলগুলোর যেই ভোটার রয়েছে তাদের ভোটাধিকার তারা প্রয়োগ করবেন এই 8টি কেন্দ্রে এসে। আর এই নির্বাচন অনুষ্ঠিত হবে সকাল 8টায় এবং শেষ হবে বিকেল 4টায়। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই নির্বাচনের ফলাফল কোথায় ঘোষণা করা হবে। সেটি হলো হল সংসদের ফলাফল ঘোষণা করা হবে হল থেকে এবং ডাকসুর ফলাফল ঘোষণা করা হবে সিনেট ভবন থেকে। দর্শক,
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ছাত্রদের নিয়ে যে নির্বাচন হয়েছে এটির সংখ্যা ৩৭ এবং স্বাধীনতার পর থেকে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মোট ৭ বার। এই ৭ নির্বাচনে কারা ভিপি ছিলেন, কারা জিএস ছিলেন সেটি আপনাদেরকে জানিয়ে দেব। ডাকসু নির্বাচনে ১৯৭২ সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনে ভিপি পদে নির্বাচিত হয়েছেন মুজাহিদুল ইসলাম সেলিম, যিনি সিপিডির সাবেক সভাপতি, এবং জিএস পদে নির্বাচিত হয়েছেন মাহবুব জামান। আমরা পরের কার্ডটি দেখে নিব। এরপরে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ১৯৭৯ এবং ৮০ সেশনে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, দর্শক অনেক দিন পর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে প্রথম নির্বাচনের পরে। এই নির্বাচনে ভিপি পদে নির্বাচিত হয়েছেন মাহমুদুর রহমান মান্না, আলোচিত ব্যক্তিত্ব, উনি নাগরিক ঐক্যের সভাপতি হিসেবে আছেন। জিএস প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন আক্তারুজ্জামান। এরপরে অনুষ্ঠিত হয়েছে ১৯৮০ সালে ডাকসু নির্বাচন, সেখানেও ভিপি পদে নির্বাচিত হয়েছেন মাহমুদুর রহমান মান্না, অর্থাৎ টানা ২ বার মাহমুদুর রহমান মান্না ভিপি পদে নির্বাচিত হয়েছেন এবং এই নির্বাচনে জিএস পদে নির্বাচিত হয়েছেন আখতারুজ্জামান। এরপরের নির্বাচনের তথ্য একটু জেনে নেব। এরপরে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ১৯৮২ সালে। এই নির্বাচনে ভিপি পদে নির্বাচিত হয়েছেন আখতারুজ্জামান এবং জিএস পদে নির্বাচিত হয়েছেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু। পরের নির্বাচনের কার্ডটি আমরা একটু দেখব। পরের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ১৯৮৯ সালে। সেখানে ভিপি পদে নির্বাচিত হয়েছেন সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এবং জিএস পদে নির্বাচিত হয়েছেন মুশতাক হোসেন। দর্শক, এর পরপরই আরেকটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ১৯৯০ সালে। এই নির্বাচনে ভিপি পদে নির্বাচিত হয়েছেন আমানুল্লাহ আমান এবং জিএস পদে নির্বাচিত হয়েছেন খায়রুল কবির খোকন, দুজনেই রাজনৈতিক ব্যক্তিত্ব। এরপরের নির্বাচন ২০১৯ এবং ২০ সেশনে। দর্শক, দীর্ঘ একটা সময় পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০১৯ সালে। এটি খুবই আলোচিত একটি নির্বাচন, আর এই নির্বাচনে ভিপি পদে নির্বাচিত হয়েছেন নুরুল হক নূর এবং জিএস পদে নির্বাচিত হয়েছেন গোলাম রব্বানী। দর্শক, এই ছিল আমার কাছে ডাকসু নির্বাচনের খবরাখবর। আমরা আশা করি আগামীকাল যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে এই নির্বাচন সুষ্ঠু এবং সফলভাবে সম্পন্ন হবে। এই ছিল আমার কাছে। চলে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ ফয়সাল, আমরাও এমনটি আশা করছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থিতা ফেরত চেয়ে হাইকোর্টে রিট করেছেন ভিপি পদ থেকে বাদ পড়া প্রার্থী অমর্ত্য রায় জন। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন তিনি। অমর্ত্য রায় জন বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী। তার দাবি, ভিপি প্রার্থী থেকে তাকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে। তবে জাকসুর গঠনতন্ত্র অনুযায়ী কোনো অনিয়মিত শিক্ষার্থী ভোটার হতে পারে না। এর আগে রোববার প্রার্থিতা ফেরত চেয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি, রেজিস্ট্রার ও জাকসু নির্বাচনের প্রধান কমিশনারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। এদিকে ডাকসু নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে ভিপি প্রার্থী জুলিয়াস সিজারের রিট খারিজ করেছেন হাইকোর্ট। জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের চাওয়া এবং সমর্থনের বাইরে গিয়ে বিএনপি কোনো পদ্ধতিকে সমর্থন করে না বলেও জানান তিনি। গণতান্ত্রিক যাত্রা ব্যাহত হতে পারে এমন শঙ্কা জানিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকারও আহ্বান জানান তারেক রহমান। বলেন, জনগণই বাছাই করে নেবে দেশ পরিচালনার আগামী নেতৃত্ব। প্রায় ৮ বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলন। ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে যায় সম্মেলন স্থল। নেতাকর্মীদের উপস্থিতিতে ঠাকুরগাঁও উচ্চ বিদ্যালয় মাঠ পরিণত হয় জনসমুদ্রে। সম্মেলন উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করে বলেন, জিয়াউর রহমানের হত্যাকারীরাই এখন গণতন্ত্রকে হত্যার ষড়যন্ত্র করছে। বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছে একদলীয় শাসন ব্যবস্থা থেকে। বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে রাজনৈতিক দল আমাদের মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করেছে। সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নানা শঙ্কার কথা জানিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনের মতো বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। কোথাও
হয়তো কেউ কোনো কিছু করার চেষ্টা করছে যার মাধ্যমে জনগণের সেই প্রস্তাবিত গণতান্ত্রিক যে যাত্রা সেই যাত্রা ব্যাহত হতে পারে। কাজেই শহীদ জিয়া এবং দেশনেত্রী খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিকের কাছে আমার আহ্বান, আপনাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে। বিগত দিনে স্বৈরাচারের বিরুদ্ধে আপনারা যেভাবে দল এবং জনগণকে একসাথে ঐক্যবদ্ধ রেখেছিলেন, সেই কাজটি এখনো শেষ হয়ে যায়নি। এই কাজটি আমাদেরকে অব্যাহত রাখতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত চলবে বিএনপির আন্দোলন। এমন কোন পরিস্থিতিতে বা এমন কোন পদ্ধতি আমরা অনুসরণ করব না যেই পদ্ধতিতে জনগণের শান্তি এবং শৃঙ্খলা নষ্ট হয়, শান্তি নষ্ট হয়, এমন কোন পদ্ধতি অবশ্যই নয়। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ গণতন্ত্রের লাইনে আবার উঠে না আসে, সেই রেল লাইনে উঠে না আসে গণতন্ত্রের রেল লাইনে, ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন থেমে থাকবে না। কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হন মির্জা ফয়সল আমিন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন পয়গাম আলী। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24। নেপালে ছাত্র জনতার সরকার বিরোধী আন্দোলনে কারফিউ জারি করেছে সে দেশের সরকার। সেখানে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে গিয়ে আটকা পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে সবাই সুস্থ আর নিরাপদে আছেন। নিউজ 24-কে এমন তথ্য জানিয়েছেন অধিনায়ক জামাল। বাইরে তখন নেপালি ছাত্র জনতার ক্ষোভ বিক্ষোভ, কিন্তু তখনও চলছে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ নেপাল ফুটবল দলের অধিনায়ক ও কোচদের নিয়ে প্রেস কনফারেন্স। সোমবার দুপুরে প্রেস কনফারেন্সে এসে নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জয়ের আশা ব্যক্ত করেন বাংলাদেশ দলের অধিনায়ক ও কোচ। এর কিছুক্ষণ পরে আন্দোলনের তীব্রতা বাড়তে থাকে। এক পর্যায়ে খবর আসে আন্দোলনে নিহত হয়েছেন বেশ কয়েকজন। তারপর সে দেশের সরকার জারি করে কারফিউ। বাতিল করা হয় বাংলাদেশ ফুটবল দল ও নেপালের অনুশীলন। নিউজ 24-কে অধিনায়ক জামাল জানান, এই আন্দোলনের প্রভাব তাদের উপর পড়েনি। তারা সুস্থ আছেন, ভালো আছেন। জানি না, আজকে প্র্যাকটিস ছিল বা প্র্যাকটিস ক্যান্সেল ছিল, কারণ শুনলাম 8-9 জন মারা গেছে আর 105 মানুষ ইনজার্ড। সো কে জানাইবো। এর আগে দলের ম্যানেজার আমের খান জানান, পুরো দল হোটেলে আছে এবং সবাই সুস্থ আছেন। সুখন সরকার, নিউজ 24। মব সহিংসতা দমনে সেনাবাহিনী কাজ করছে। সামনে কেউ মব সৃষ্টি করলে সেনাবাহিনী কঠোর হবে। সম্প্রতি টাঙ্গাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় হামলা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা জানায় সেনা সদর। সেনাবাহিনীর নিয়মিত সংবাদ সম্মেলনে আরও জানানো হয়েছে, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কোনোভাবে ছোট করার সুযোগ নেই। সম্প্রতি টাঙ্গাইলে বঙ্গবীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকীর বাসায় হামলা হয়। অভিযোগ মব সৃষ্টি করে তাকে হেনস্থার। এছাড়া রাজবাড়ীতে কবর থেকে লাশ উত্তোলনের ঘটনায় সেনাবাহিনীর দেরিতে পৌঁছানো নিয়ে উঠেছে অভিযোগ। সোমবার দুপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর নিয়মিত সংবাদ সম্মেলনেও বাহিনীটির ভূমিকা নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। সেনা সদর থেকে জানানো হয়, মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান সবসময় রাখে সেনাবাহিনী। কোনো মব বা কোনো কিছু দিয়ে আমাদের মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার কোনো সুযোগ নেই। সামনে কেউ মব সৃষ্টি করলে বাহিনী কঠোর হবে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। ঘটনাটি আমরা অনেক পরে জানতে পেরেছি, বাট আমরা যখনই জানতে পেরেছি সাথে সাথে সেখানে আমাদের সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। যেতে যেতে হয়তো আইন শৃঙ্খলা অবনতি হয়। এছাড়া সেনাবাহিনী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার, গুজব, আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ নানা প্রশ্নের জবাব দেয় সেনা সদর। সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু বলছে, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, মিথ্যাচার, প্রোপাগান্ডা করছে। এটা নিতান্তই কোনো স্বার্থান্বেষী মহলের তারা তাদের অপপ্রচার বা মিথ্যাচার করছে। আমাদেরকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, এর মাধ্যমে আমরা
গ্রেফতার, আটক এবং হস্তান্তর করতে পারি। এই মিছিলগুলো যদি করার যে নিষেধাজ্ঞা থেকে থাকে তার বিরুদ্ধে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীগুলো তারা এই বিষয়গুলো খতিয়ে দেখবে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। সম্প্রতি বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েকজন সেনা সদস্য আহত হয়েছেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। জাতীয় নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো দিক নির্দেশনা আসেনি নির্বাচন কমিশন থেকে বলেও জানায় সেনা সদর। ইলেকশন কমিশন থেকে আমরা কোনো ফর্মাল কোনো নির্দেশনা পাইনি। মাসুদ আল আবনী, নিউজ 24, ঢাকা। মঞ্চ ৭১ নামের সংগঠনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার ষড়যন্ত্রের অভিযোগে শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক সিনিয়র সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার রাজধানীর স্কটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গেল মাসের ২৮ তারিখ ঢাকায় ৭১ মঞ্চ নামে নতুন একটি প্ল্যাটফর্মের উদ্যোগে গোলটেবিল বৈঠক হয়। সেখানে জুলাই অভ্যুত্থান এবং সরকার বিরোধী বক্তব্য ও জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে বক্তাদের বিরুদ্ধে। এক পর্যায়ে সেখানে হামলা চালায় একদল বিক্ষুব্ধ জনতা। পরে বৈঠকে অংশগ্রহণকারী সাবেক সংসদ সদস্য লতিফ সিদ্দিকী সহ ১৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা হয়। এই মামলায় এজাহারে নাম না থাকলেও তদন্তে সংশ্লিষ্টতা মেলায় রাজধানীতে পরিচালিত পৃথক দুটি অভিযানে আবু আলম শহীদ খান এবং অন্য ৫ ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা বিভাগ। শাহবাগ থানায় একটি সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়। সেই মামলা বর্তমানে তদন্তাধীন রয়েছে। উক্ত মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে সাবেক সচিব জনাব আবু আলম শহীদ খানকে গত রাত ২:৩০ সময় রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুর ২:২০ দিকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এই সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিভিন্ন ধরনের মিডিয়াতে এই ফ্যাসিস্ট হাসিনার পক্ষে উনি সাফাই গিয়েছেন। সবকিছু মিলিয়ে এই সরকারের বিরুদ্ধে উৎখাত এবং সরকারকে নাজেহাল করা পিছনে যারা কাজ করছে তাদের মধ্যে একজন হলেন আবু আলম মোহাম্মদ শহীদুদ্দিন খান। ১৯৯৬ সালে তৎকালীন বিএনপি সরকারের শেষ সময়ে সরকারি আমলাদের নিয়ে তৈরি সরকার বিরোধী প্ল্যাটফর্ম জনতার মঞ্চের অন্যতম সংগঠক ছিলেন আবু আলম শহীদ খান। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি শেখ হাসিনার উপপ্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। সোশ্যাল ইসলামী ব্যাংকের সাবেক কয়েকজন পরিচালক সরকারি উদ্যোগে ৫ ব্যাংক একীভূতকরণের বিরোধিতা করেছেন। সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা বলেন, ব্যাংক চালাতে যত টাকা প্রয়োজন তা বাংলাদেশ ব্যাংককে দিতে হবে, পরে ব্যবসা করে তা ফেরত দেওয়া হবে। সাবেক চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত এম রেজাউল হক অভিযোগ করেন, বন্দুক ঠেকিয়ে একসময় ব্যাংকটি দখল করা হয়েছিল, এবার আবার সরকারি খাতে নেয়ার চেষ্টা চলছে। উদ্যোক্তা চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী প্রশ্ন তোলেন, ব্যবসায়ীরা যদি ব্যাংক চালাতে না পারেন তাহলে অন্যরা কিভাবে চালাবেন? দুর্দশাগ্রস্ত সোশ্যাল ইসলামী ব্যাংক সহ 5টি ইসলামী ব্যাংক একীভূত করে একটি বড় ব্যাংক গঠন করতে যাচ্ছে সরকার। গাজায় জিম্মিদের মুক্তি দিতে হামাসকে শেষবারের মতো সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটিকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে ইসরায়েল। আর সেই সাথে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে একতরফা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে তেল আবিব। এর মধ্যে ২৪ ঘন্টায় গাজা উপত্যকায় প্রাণহানি হয়েছে আরও ৮৭ ফিলিস্তিনির। দিতে হবে, অন্যথায় ভয়াবহ পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে তাদের, আর এটাই শেষ হুঁশিয়ারি। এদিকে যুদ্ধের অবসানে নিজেদের শর্ত পরিষ্কার করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান, হামাস গাজায় থাকা সব জিম্মিকে মুক্তি দিয়ে অস্ত্র সমর্পণ করলেই কেবল এই সংঘাতের অবসান হতে পারে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির আন্তর্জাতিক চাপকে ভুল বলে অভিহিত করেছে নেতানিয়াহু প্রশাসন। এর প্রতিক্রিয়ায় একতরফা সিদ্ধান্ত নিতে বাধ্য হবে তেল আবিব। এরই মধ্যে গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছেই। ২৪ ঘন্টায় হতাহত হয়েছেন আরও প্রায় ৫০০ ফিলিস্তিনি। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে
এখন পর্যন্ত সেখানে মোট প্রাণহানি হয়েছে ৬৪,৪০০ শতাধিক। আহত হয়েছেন ১,৬২,০০০-এর বেশি মানুষ। নিবির আমিন, নিউজ 24। আর দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।